ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৩। প্রীতা একটু লাজুক হাসলো। দৃপ্তি বলল, কাহিনী কি? সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। সায়রা প্রীতাকে চোখ টিপ দিয়ে বলতে শুরু করলো, আমাদের প্রীতারানী সবাইকে বোকা বানিয়েছে। সবাই আবারও তো অবাক হয়ে তাকালো। সায়রা দুষ্টু হেসে বলল, বান্ধবী বলে দিচ্ছি। সবাই উৎসাহিত হয়ে নিয়ে তাকিয়ে আছে। সায়রা হাসতে হাসতে বলল, সাদিক ভাইয়া আমাদের ভার্সিটির সিনিয়র ভাই ৬ বছর আগে। এখন যখন আমরা ভার্সিটিতে ভর্তি হই তখন প্রীতাকে র্যাগিং দিতে এসে সাদিক ভাই উল্টে থাপ্পড় খেয়েছিল। আর অবাক করার মতো ব্যাপার হলো সেই সাদিক ভাই সেই প্রেমে পড়ে গিয়েছিল। সবাই হেসে উঠল। সায়রা আবারও বলল, সাদিক ভাই আমাদের ৩ ব্যাচ সিনিয়র। প্রীতিকে পটানোর জন্য কত কিছুই না করেছিল বেচারা, তারপরও হলো না। দুজনেই প্রেম জমে উঠল এখন। যেহেতু আঙ্কেলরা লাভ ম্যারেজ খুব একটা পছন্দ করে না, তাই দুজন পুরো ব্যাপারটা চেপে রেখেছিল। সাদিক ভাইয়া পড়াশোনা শেষ করে তাদের পারিবারিক ব্যবসায় মন দিলেন। না হলে আঙ্কেলদের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া যেত না। অনেক বছর প্রেম করার পর দুজন পড়াশোনা শেষ করে বিয়ের কথা ভাবলো। সাদিক ভাইয়া নিজেকে যোগ্য করে তুললেন, তা আঙ্কেলের আপত্তি ছিল না। কিন্তু তারা জানেন না যে এটা লাভ ম্যারেজ। তারা জানেন এটা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে। সবাই হ্যাঁ হ্যাঁ করে শুনছিল। এতক্ষণে কয়েকজোড়া চোখ বিষময় দৃষ্টি নিয়ে পড়ল প্রীতার দিকে। সবার এমন দৃষ্টি দেখে প্রীতা বিব্রত হয়ে পড়ল। প্রিয়াতা ভুরু নাচিয়ে বলল, মেজো আব্বুকে বলে দেব নাকি আপু? এটা শুনে প্রীতার লজ্জা মাখা মুখ ভয়ে জমে গেল। প্রেরণা প্রীতা প্রিয়তা মিটমিট করে হাসছিল প্রীতার দিকে তাকিয়ে। পরি হাসতে হাসতে বলল, চিলাপু ভয় পেও না, আমরা কাউকে বলবো না। দুলাভাই আমাদের অনেক পছন্দ হয়েছে। প্রীতা আবার লজ্জা পেল। তাদের কথার মাঝে বাইরে থেকে অর্থি বেগম সবাইকে ডেকে উঠলেন। প্রেরণা গিয়ে দরজা খুলে দিল। অর্থি বেগম ব্যস্ত হয়ে প্রেরণাকে বললেন, তোর কাহিনী কি বলতো, এখানে কি করছিস? তোর রোহিণী আন্টি তোকে খুঁজছে। প্রেরণা শুনে খুশি হয়ে বলল, মামুনি কোথায়? আরতি বেগম বললেন, বসার ঘরে বসে। যা গিয়ে। প্রেরণা কিছু দিকে না তাকিয়েই ছুটতে গেল। অর্থি বেগম মেয়েদের বললেন, মেকআপ আর্টিস্ট এসে গেছে, তোমরা তাড়াতাড়ি প্রীতাকে তৈরি করো, নিজেরাও তৈরি হয়ে নাও, সন্ধ্যা প্রায় হয়ে এলো। আরতি বেগমের কথা শুনে মেয়েদের আসর ভেঙে গেল। মেকআপ আর্টিস্ট প্রীতাকে সাজাতে শুরু করলেন। সায়রা ছাড়া সবাই নিজেদের ঘরে তৈরি হতে লাগলো। তন্ময় আর থরি পা টিপে টিপে বড় আপুর ঘরে এলো, কারণ তন্ময়ের মতে তার ভাই বোনগুলো বড়ই বিয়াদব। ওরা শুধু ওর পেছনে লাগে। তন্ময় জানে বড় আপু 1000 গুণ ভালো। তন্ময় দেখলো প্রহেলিকা ঘুমাচ্ছে। থরি বলল, কি করব? তন্ময় বলল, কি আর করব, ডেকে তুলবো। বলেই দুজন একসাথে প্রহেলিকাকে ডাকতে লাগলো। এক ডাকাডাকিতেই প্রহেলিকা বিরক্ত হয়ে ধরফরিয়ে উঠল। উঠে দেখে ওর পুচকে ভাই বোন দাঁড়িয়ে। প্রহেলিকা একটু বিরক্ত হলো, তারপর আবার দুজনের গাল টিপে দিয়ে বলল, কি ব্যাপার ছোট খোকা? তন্ময় গাল ফুলিয়ে বলল, আপু তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না। থরি নরম সুরে বলল, আপু আমাদের সাজিয়ে দাও, প্রেরণা প্রিয়তাপুরা সাজিয়ে দেয়নি। সে কথা মতো প্রহেলিকা বলল, যাও তোমাদের জামা নিয়ে আসো। থরি বলল, আমি শাড়ি পরবো, কিন্তু কাউকে বলতেই কেউ আমাকে পরিয়ে দেয়নি। মায়া হলো প্রহেলিকার। নিজের ওয়ার্ডরোব থেকে একটি সুন্দর শাড়ি বের করে থরিকে পরিয়ে দিল। এই শাড়ি পরাতে গিয়েও অনেক ধৈর্য ধরতে হলো তাকে। তারপর দুজনকে সুন্দরভাবে সাজিয়ে দিল। সাজানোর পর দুজনেই দুটো করে চুমু খেয়ে চলে গেল। প্রহেলিকা মৃদু হাসলো। কিছুক্ষণ পর প্রণয় এলো। প্রহেলিকা ওর জন্য একটা সাদা পাঞ্জাবি বের করে দিল। হাত দিয়ে বলল, এটা পরো। প্রণয় বলল, ঠিক আছে বলে ওয়াশরুমে ঢুকে পড়লো। ঝর্ণার নিচে দাঁড়িয়ে একটা ভারী দীর্ঘশ্বাস ফেললো সে। রাত সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে দেখতে। ঢোকার 4 সিঁড়ি আগে সাথে সাথে আবার ধারাম করে ভারী খেলো। মনে হলো মেয়ে দাগ দিয়ে বেশি ব্যথা দিয়েছে। রাজ শুধুমাত্র এক সিঁড়ি উঠতে গিয়েই, এছাড়া তেমন কিছু হয়নি। বাড়ি খেয়ে মেয়েটি দুনিয়া উল্টে দুলে মেয়েটি সিঁড়ি থেকে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু রাজ মেয়েটির কোমর ধরে ফেলল। মেয়েটির মুখের ওপর সব চুল এসে পড়ল, ডেকে গেল। রাজ এক হাত দিয়ে চুল সরাতে গিয়েও যেন ধাক্কা খেলো। তার হার্টবিট স্মিতভাবে মিস করলো। মেয়েটির চোখ মুখ খিচে রয়েছে। যখন মেয়েটি
বুঝতে পারলো সে পড়েনি। তখন তড়া করে চোখ খুলতেই ঝাড়ি দিয়ে রাজকে সরিয়ে দিল। রাগে লাল হয়ে ফুঁসতে ফুঁসতে বলল, ওই মিয়া, আপনি কি কানা বেগুন? চোখে দেখেন না? চোখ হাতে নিয়ে ঘুরেন নাকি? মেয়েটার কথা সাথে সাথে নাক ফুলে উঠল। বিকট চিৎকার শুনে রাজের ভ্রম ছুটে গেল। সে ভুরু উঁচিয়ে বলল, আমাকে আমাকে বলছেন? মেয়েটা যেন এ কথা শুনে জোরালো মুখে নেয় জ্বলে উঠল। ফুঁসতে ফুঁসতে বলল, না আপনাকে না, আমার সামনে একটা বড় বাটর দাঁড়িয়ে আছে, তাকে বলছি। এবার রাজ হো করে হেসে উঠল, বলল, আমিও আপনার সাথে করছি না, ঝগড়াটে মহিলা। আরেকটাও দেখিনি, আপনি অনেক ঝগড়ুটে মহিলা, আপনার মতো কেউ নেই। মেয়েটি বলল, নিজেকে তো সুন্দরী মেয়ে দেখে গায়ে উঠে পড়েন, আবার বড় বড় কথা বলছেন। বারাজ, বলো তো কে সুন্দরী? আশেপাশে তো অনেক সুন্দরী দেখতে পাচ্ছি, কিন্তু তেমন সুন্দর কাউকে লাগছে না। সামনে তো একটা নাগিন দাঁড়িয়ে আছে। একবার রাগ সামলাতে না পেরে মেয়েটি রাজের সুন্দর সেট করা চুলগুলো টেনে ধরলো। এক চিল্লাচিল্লি শব্দ শুনে অরণ্য, সমুদ্র, পরিণীতা ছুটে এসে সামনের দৃশ্য দেখে ব্যাককেল বনে গেল। তারা কয়েক সেকেন্ড একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতেই তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর ছুটে গেল। পরিণীতা বললে, এসব কি করছিস পূর্ণতা? পূর্ণতা বলল, কানা বেগুন, আজকে আমি ভর্তা বানিয়ে ফেলবো। পরিণীতা বলে, কানা বেগুনকে? পূর্ণতা বলল, কেন, চোখে দেখিস না আমার সামনে যে দাঁড়িয়ে আছে? এবার পূর্ণতা রেগে গিয়ে বলল, এটা কোনো কানা বেগুন না, এটা আমার ভাই। এই কথা শুনে পূর্ণতা নাক মুখ কুচকে বলল, এই জন্যই তো এটা আমার কানা বেগুন। আবারও নাক মুখ কুচকালো, হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, ছ্যা ছ্যা, বলতে বলতে সিঁড়িতে নেমে চলে গেল। পরিণীতা ভাইদের দিকে তাকিয়ে করুণভাবে বলল, সরি সেজ দাদা, দাদন। পূর্ণতা পিছনে পিছনে চলতে লাগলো। রাজের চুলের বেহাল অবস্থা দেখে অরণ্য, সমুদ্র গা জ্বালানো হাসি দিয়ে বলল, ব্রাদার, কেমন লাগলো? রাজ চোখ রাঙালো। তারা দুজন চোখ রাঙিয়ে পাত্তা না দিয়ে একে অপরের কাঁধে হাত রেখে বলল, হয় হয়, এমনই হয়। গান গাইতে গাইতে চলে গেল দুজন। রাজা একটু বাঁকা এসে বলল, আবারও দেখা হলে তোমাকে দেখে নিব মিস সুন্দরী। পূর্ণতা বলল, আরেকবার সামনে পেলে কানা বেগুন পিস পিস করে নুন হলুদ মাখাবো। ফর্সা মুখ লাল হয়ে আছে। পূর্ণতা চৌধুরী বর্ণা, বিশিষ্ট ফারহান চৌধুরী দুই মাত্র সন্তানের মধ্যে দ্বিতীয়তম, ভীষণ মেজাজি, কিন্তু মনটা অনেক ভালো ও নরম। যার সাথে ঝগড়া হয়ে যেত তার মুখে আর কখনো কথা শুনতে চাইতো না সে। প্রিয়তা নিজের ঘরে বসে আছে। সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট। 7টা থেকে হলুদের অনুষ্ঠান শুরু হবে, কিন্তু প্রিয়তার কোনো হেলদোল নেই। তার নীলাভ অতি মায়াবী চোখের কনিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জলের স্রোত। তা মুছতে প্রয়াস চালাচ্ছে সে। হাঁটু অব্দি সমান লুটিয়ে থাকা চুলগুলো টাইলসের মেঝেতে অবহেলিত ছড়িয়ে আছে। মাথার খাটের সঙ্গে হেলান দেওয়া। কে বলবে এই এইটুকু মেয়ের মনের মাঝে ভেতর দিয়ে কাল বৈশাখী ঝড় বহিয়ে যাচ্ছে? কেউ বুঝতে পারছে না। এত সুন্দর মুখের পেছনে বিষণ্ণতা কেউ দেখতে পাচ্ছে না। কিছু ব্যথা হয়তো একান্ত ব্যক্তিগত হয়, যা আমরা সবার সামনে দেখাতে পারি না, বলতে পারি না। না বলতে হয়তো সে কোনোদিনও বুঝতে পারে না। নিষ্পাপ মনের ভালোবাসা কেউ দেখবে না, সবাই অপরাধ দিবে, কলঙ্ক লেপে দিবে। এসব ভাবতে ভাবতেই তাচ্ছিল্য হাসি ফুটে উঠল প্রিয়তার ঠোঁটে। কখন থেকে দরজায় খটখট আওয়াজ হচ্ছে বুঝতে পারেনি সে। ওর বেস্ট ফ্রেন্ড ইয়ারা দাঁড়িয়ে আছে, দরজা ধাক্কাচ্ছে। প্রিয়, দরজা খোল, কতক্ষণ ধরে ডাকছি, বলে উঠল মেয়েটি। মেয়েটা চেঁচামেচি বিরক্ত হয়ে প্রিয়তা চোখ মুখ খিচে মুছে নিল। মেঝে থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলতে দেখলো ইয়ানার আগে লাল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রিয়তা পাত্তা দিল না। ইয়ানা কটমট করে তাকিয়ে বলল, মরে গেছিস নাকি? কতক্ষণ ধরে ডাকছি। প্রিয়তা হেসে বলল, কিছু না। ইয়ানা বিরক্ত মনে মনে বলল, যার জন্য এত কষ্ট সে তো দিব্য সুখে আছে। মুখে বলল, তুই আবার কেঁদেছিস? উত্তর দিল না প্রিয়তা, শুধু বলল, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে ওয়াশরুমে ঢুকে গেল সে। ইয়ানা মনে মনে ভাবলো, আজ সবাই তোকে দেখবে, যেমন ভেবেছি তেমনই কাজ। সে প্রিয়তার ওয়ার্ডবোর্ড খুলে গায়ে হলুদের জন্য না বিশেষ লাল শাড়িটা বের করলো। শাড়িটা খুব সুন্দর। কে এনেছে জানে না ইয়ানা, তবে এটা প্রিয়তার জন্য তা নিশ্চিত। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কি করছিস? ইয়ানা এক চোখ টিপ দিয়ে বলল, দেখবি ডার্লিং, অপেক্ষা কর।
প্রিয়তা চোখ ছোট ছোট করে বলল। আর ঠিক তখনই ইয়ানা ওর হাতের প্যাকেটটা ধরিয়ে দিল। শাড়িটা পরে নে। আমি শাড়ি পরাতে পারবো না। কিন্তু ইয়ানা নাছর বান্দা, তুই শাড়ি পরে নে। প্রিয়তা বারবার বলছে আমি শাড়ি পরবো না, শাড়ি তো পরতেই হবে। প্রিয়তা তর্ক শুরু করলো। না, তার কথা না বাড়িয়ে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে ইয়ানা সাজানোর জন্য মেকআপ আর জুয়েলারি বাছাই করতে লাগলো। প্রিয়তা যখন শাড়ি পরে বের হলো, ইয়ানার চোখ চওড়া হয়ে গেল। হা, সে নিজের দিকে তাকাতে পারছে না। প্রিয়তা বিরক্ত নিয়ে বলল, কি দেখছিস? ইয়ানা মনে মনে উচ্ছ্বসিত হয়ে চিল্লিয়ে উঠল। যেমন ভেবেছি তেমনই হয়েছে। মুখে কিছু না বলে প্রিয়তার হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। তারপর ওকে সাজাতে লাগলো। হালকা মেকআপ, কাঁচা ফুলের গহনা, ঠোঁটে গাঢ় মেরুন রঙের লিপস্টিক, নীলাভ চোখ দুটোয় হালকা কাজল আর আইলাইনার, গালে সামান্য ব্লাশার। 10 মিনিট পর সে বিষময় নিয়ে তাকিয়ে থাকলো। আমি ছেলে হলে তোকে নিয়ে পালিয়ে যেতাম প্রিয়তম। প্রিয় হেসে বলল, ইয়ানা বলল, তুই বস, আমি রেডি হয়ে আসছি। তারপর শয়তানি হাসি দিয়ে বের হয়ে গেল। গায়ে হলুদের আসর। প্রীতাকে মঞ্চে বসানো হয়েছে। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। অনুষ্ঠানের থিম অনুযায়ী মেয়েরা লাল শাড়ি, ছেলেরা সাদা পাঞ্জাবি। শিকদার বাড়ির সব ছেলেরার জন্যই একই ডিজাইনের পাঞ্জাবি এনেছে রাজ এবং প্রীতম। আর মেয়েদের জন্য শাড়ি ডিজাইন আলাদা করে রাখা হয়েছে। সবাই একে একে হলুদ দিতে শুরু করলো। প্রথমে বড়রা, সমাধান শিকদার, খলিদ শিকদার, তারপর অন্য অন্যন্যা ভাইরা, এখানে হয়তো বা অন্যান্য ভাইরা হতো। এবার ছোটদের পালা, কিন্তু ছোটরা একটু পরে দিবে, আগে পার্টি হবে। পেরোতা মাইক হাতে নিয়ে বলল, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের গায়ে হলুদের আসল মজা এখন শুরু হবে। একটা একটা সারপ্রাইজ দিয়ে সবাই উত্তেজিত হয়ে তাকিয়ে আছে। স্টেজে বাজতে শুরু করলো মেরা ইয়ার কি সাদি হে। এরপর যেন চার পরি মঞ্চে নেমে এলো। প্রিয়তা, প্রণীতা, পূর্ণতা, ইয়ানা ধীরে ধীরে নাচতে শুরু করলো। সবাই চমকে তাকিয়ে তাদের দিকে। তাদের দেখে স্বর্গের অপসরের মতোই লাগছে। বিশেষ করে প্রিয়তার দিক থেকে যেন কেউ চোখ ফেরাতে পারছে না। তার চুল হাঁটু অবধি উড়ছে, নীলাভ চোখ দুটো চিকচিক করছে আলোয়। এই দৃশ্য দেখে কারো বুকের গভীরে যেন আগুন জ্বলে গেল। সে এই রূপে মুগ্ধ হয়ে চলে যাচ্ছে। হাত মুষ্টিবদ্ধ হলো, চোখের সাদা অংশ লাল হয়ে গেছে, কপালের শিরাগুলো ফুটে উঠেছে। বুকে চেপে রাখা কষ্টের সঙ্গে রাগগুলো যেন বেরিয়ে আসতে চাইল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল। হয়তো মহানরবের কাছে কিছু একটা বলল, কিছু অনুরোধ, কিছু অতীত, কিছু ষড়যন্ত্র, কিছু সত্য। এই হার নামানো পুরুষকে হারিয়ে দেয়, বাধ্য করে নিজের প্রাণের চেয়েও প্রিয় বা জিনিস বা মানুষগুলোকে ত্যাগ করতে। কোনো এক সময় যাদের ছাড়া বাঁচার কথা কল্পনা করতে মৃত্যু পরিমাণ পীড়া পেতে হতো, আর এখন তাকে ছাড়াই বাঁচতে হচ্ছে। তার ছেলের হাসি হাসলো। সে পুনরায় স্টেজের দিকে তাকিয়ে তেই নিচে নেমে গেল। রাজ আর প্রীতম বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাজ প্রীতমের দিকে বলল, মেজদাদাদ, পড়ি। বলেই বুকে হাত দিল রাজ। প্রীতম চোখ সরিয়ে বলল, হ্যাঁ পড়ি, আমাদের বোন। রাজ দাঁত খিলে খ্যাক করে উঠল, রাগি রাগি দৃষ্টি তাকালো। আমি জানি পড়ি আমাদের বোন, আমি ওই পরীর কথা বলছি না। প্রীতম বলল, তাহলে কোন পরীর কথা বলছিস? প্রীতম সন্দেহ দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে, আবার সামনে তাকালো। বোন দুটোকে বাদ দিয়ে অন্য দুটো রমণীর ওপর দৃষ্টি রাখলো। তারপর রাজের দিকে তাকালো, গরম করে চোখ। বিয়াদব। রাজ মুখ নিচু করে বলল, তুমি খুব সুপুরুষ। প্রীতম বলল, কি বলতে চাস? রাজ দুষ্ট এসে বলল, প্রেম আমাকে সব বলে দিয়েছে। এটা শুনে প্রীতম রাজের দিকে বাচ্চা বলল, যেন প্রেমকে এই মুহূর্তে সামনে পেলে ছাতিকে ধাক্কা দিয়ে ফেলে দিত। নিশ্চিত? রাজ আবারও সেই দুষ্ট হাসি দিল। প্রীতম বলল, এই কথা পাঁচকান হলে তোর পাখি আকাশে উড়িয়ে দিব। রাজার ভাব নিল না। আমার পাখি না থাকলে তোমার পাখিও থাকবে না ব্রো। প্রীতম বিরক্ত হয়ে চলে যেতেই বলল, পুকুর পাড়ে চলে আসিস। ডান্স শেষে প্রেরণাকে বলল, এখন হলুদ দেওয়া হবে, এরপর আবারও পার্টি শুরু হবে। সবাই গায়ে হলুদ দিবে বড়দান। কিন্তু আশেপাশে কোথাও প্রণয়কে দেখা গেল না। অন্যরাও বলল, সে পরে লাগাবে, হলুদ দেওয়া শুরু করা হোক। এ কথায় সবাই চেঁচিয়ে উঠে বলল, না, সবার আগে বরদাদা নই হলুদ লাগাবে। অরণ্য পরিণীতাকে বলল, বনু যা দাদানকে ডেকে নিয়ে আয়। পরিণীতা চলে গেল ডাকতে। ছাদ থেকে নেমে 3 তলার করিডোরে আসতে কেউ তার মুখ চেপে ধরলো, পাশের রুমে ঢুকিয়ে দিল। প্রায় 20 মিনিট ধরে পরে
প্রায় 20 মিনিট হয়ে গেছে, পরি গেছে কিন্তু এখন আসার নামগন্ধ নেই। সমুদ্র বিরক্ত হয়ে বলল, তুই পারিস ভাই, লেট লতিফকেই দিয়েছিস দায়িত্ব। প্রীতম বলল, প্রিয়তাকে প্রিয়তাকে তোর বোনকে তুই খুঁজে আন যা। প্রিয়তা বলল, আমি? প্রীতম বিরক্ত নিয়ে বলল, হ্যাঁ তুই, দৌড়ে গিয়ে দাদাকে ডেকে নিয়ে আয়। অগত্য প্রিয়তা প্রণয়কে ডাকতে চলে গেল। এতক্ষণ ধরে সব ছেলেরা প্রিয়তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। শিকদার বাড়ির সব মেয়েরাই ভীষণ সুন্দর, চোখ ফেরানো যায় না, কিন্তু এই মেয়েটার মাঝে অন্যরকম এক জাদু আছে যা মোহগ্রস্ত করে দেয়। প্রিয়তা সারা বাড়ি খুঁজেও পেল না, শেষে 3 তলার মাঝারি আকারের ছাদের দিকে গিয়ে থমকে গেল। এবার প্রিয়তাকেও না আসতে দেখে সবাই বিরক্ত হলো। প্রেরণা বলল, দাদান হয়তো বাড়িতে নেই, আর ওরা দুজন নিশ্চয়ই গল্প জুড়ে দিয়েছে। ইয়ানাও বলল, আপু ঠিক বলেছে। ধীরা বলল, তাহলে মেজো দাদান আগে হলুদ দেবে। সবাই রাজি হলো, কিন্তু প্রথম হলুদ দেবে। ঠিক তখনই কয়েকটি মাইক্রো সেকেন্ডের মধ্যেই তন্ময় দুগাল ভরে হলুদ লাগিয়ে দিল। এই কাণ্ড দেখে সবাই হেসে উঠল। প্রেম চিৎকার দিয়ে উঠল, আমাদের ছোট খোকা চ্যাম্পিয়ন। প্রথম হলুদ দিল। এক এক করে সবাই হলুদের আনন্দে মেতে উঠল, কিন্তু ইয়ানা মনে মনে সন্দেহ হলো। প্রিয়তা এমনি হাওয়ায় উড়ে যাওয়ার মতো মেয়ে না। সে ছাদ থেকে নেমে পুরো বাড়ি প্রতিটা ঘর খুঁজলো। পরিণীতা আর প্রিয়তাকে কোথাও পেল না। শেষে রক্তপদ্ম পুকুরে গেল। সেই জায়গায় খুব সুন্দর করে লাইটিং করা, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ করে কেউ তার কোমর চেপে ধরে পাশের গাছের সাথে ঠেসে ধরলো। পিটপিট করে চোখ খুলল। তার প্রিয় পুরুষটি দুহাতে চেপে ধরে চোখের দিকে তাকিয়ে আছে। ইয়ানা দেখলো সে সমুদ্র নীল চোখ, যেমন চোখ প্রিয়তার। ইয়ানা চোখ মেরে বলল, কি ব্যাপার পিয়ারলাল, আমার কথা আপনার যে মনে পড়ছে না? আমি ভাবলাম বিয়ে বাড়িতে সুন্দরীদের ভিড়ে আমি আপনার চোখে পড়ছি না। এতক্ষণে প্রীতম বাঁকা হাসলো। সে তো স্টেজে এই মেয়েটাকে দেখে থ মেরে দাঁড়িয়েছিল, কিন্তু দুষ্টু হাসি হেসে ইয়ানার গালে নাক ঘষে বলল, ঠিকই বলেছে, জানো একটা মেয়েকে দেখেছি, তাকে দেখে একদম ফিদা হয়ে গেছি। ইয়ানা এই কথা শুনে রাগে কটমট করে উঠল, মুখগুলো তার লাল হয়ে গেছে। রাগে প্রীতম এর বাহুতে জোরে করে ধাক্কা দিয়ে সরে একটা কামড় বসালো। প্রীতম সামান্য উফ পর্যন্ত করলো না, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ঠোঁটের নিচে কালো তিলটা আলতো করে চুমু খেয়ে বলল, আমার এমন টকটকা রসগোল্লা লাগবে। আমি কেন বাইরের বাসি খাবারে নজর দিব? বুড়ো হচ্ছে বলল প্রীতম। মুহূর্তে রাগ গলে গেল তার। গোলুমলু মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। প্রীতম বলল, এই রসগোল্লা আমার সামনে লাল হওয়া বারণ, না হলে এক্ষুনি খেয়ে ফেলবো, আই সোয়ার। এ কথা শুনে ইয়ানা প্রীতমের বুকের সাথে আরো একটু লেপ্টে রইল। গভীর সেই দৃষ্টি, চোখ দিয়ে টুপ করে গালে একটি চুমু বসিয়ে দিল। এই হালকা গোল গোল মেয়েটাকে যেন তার কাছে রসগোল্লা লাগে। আরো 5 বছর আগে প্রিয়তাকে যখন হাই স্কুলে ভর্তি করানো হচ্ছিল, তখনই এই মেয়েটার সাথে তার প্রথম দেখা। কি যে আদরে! তখন দেখে মেয়েটার প্রতি তার একটা আলাদা মায়া কাজ করত, যা ধীরে ধীরে প্রথম প্রখর এবং প্রণয়ের রূপ নেয়। ইয়ানাও আদিবের মতোই মধ্যবিত্ত ঘরের মেয়ে। ইয়ানারা 2 বোন, সে ছোট। তার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। কোনো দিক থেকেই শিকদারদের লেভেলে পড়ে না, তবুও মেয়েটা খুবই ভালোবাসায় গা ভাসিয়ে দিয়েছে। কিন্তু আদিবের মতো এতটা বোঝ নেই ওর। মেয়েটা জানেই না শিকদাররা কুমর্যাদা রক্ষা করতে ছেলে মেয়েদের কেটে ফেলেও দিতে রাজি। শিকদাররা দায়শীল, উদার, কিন্তু তারা পারিবারিক সম্পর্ক স্থাপন করে না। শিকদার বাড়ির 4 গিন্নি আর মির্জা বাড়ির 4 গিন্নি বসার ঘরে আড্ডা দিচ্ছিলেন। মিসেস রোহিণী মির্জা প্রণয়ের মাকে বললেন, ভাই আপনার কাছে আমার একটা আবদার আছে। অনুশ্রী বেগম হেসে বললেন, অবশ্যই ভাবি বলুন, কি বলবেন? রোহিণী বেগম বললেন, আমার বড় মেয়ে প্রেরণাকে আমি আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনার অনুমতি থাকে। অনুশ্রী বেগম অবাক হয়ে বললেন, প্রেরণা? রোহিণী বেগম বললেন, হ্যাঁ, কালকে আমি আর নির্বাণের আব্বু কথা বলছিলাম যে নির্বাণের বিয়ের বয়স হয়েছে, আর প্রেরণার চেয়ে উপযুক্ত মেয়ে তো আর কেউ হতে পারে না। অনুশ্রী বেগম হেসে বললেন, কথা কিন্তু মন্দ বলেননি ভাবি, কিন্তু এ বিষয়ে প্রেরণার আব্বুকে যা বলবে সেটাই শেষ। নির্বাণের আব্বু বড় ভাই সাহেবের সাথে কথা বলবেন। অনুশ্রী হেসে একটু আশ্বস্ত হলেন। এভাবেই তাদের
আলাপ চলতে থাকলো। প্রণয় 3 তলায় মাঝারি ছাদের রেলিং থেকে দূরে আকাশের দিকে তাকিয়ে রইল। নিকোষ কালো অন্ধকার, আকাশের কোণে ঝুলে থাকা অর্ধচন্দ্রের ম্লান আলো ছড়িয়ে আছে চারপাশ। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থাকা প্রণয় উদাস চোখে তাকিয়ে ছাদের দিকে বলল, পৃথিবী এমন কেন? স্থান নেই সেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। রক্তজবা, আমি যে বড় ক্লান্ত। এমন জীবন আমি কখনো চাইনি। মানলাম আমি পাপী, কিন্তু আল্লাহ আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতেন। এই শাস্তি থেকে মৃত্যু শ্রেয় ছিল। আমি যা সহ্য করতে পারছি না। রক্তজবা, আমার প্রিয় জবা ফুল, এই একটিবার তুমি যদি আমার আশ্বস্ত বুকে মাথা রাখতে তাহলে বুঝতে পারতে। এই ভেবে প্রণয় দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে কিছু স্মৃতির পাতায় হাত বুলালো প্রণয়। চোখ বন্ধ করে গান ধরলো, দিল মেরি जो बात है तेरी हो तो तेरी हो चले जा मुझलो। গান গাওয়ার মাঝে প্রিয়তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে প্রণয়ের ছাদের রেলিংয়ে দেখে ধীরে এগিয়ে যেতে থমকে গেল। প্রণয়ের গানের লাইন শুনে নেশাগ্রস্তের মতো অপলক চেয়ে রইল সে। প্রণয়ের প্রতিটি গানের লাইনের মাঝে অসীম বেদনা নিহিত। 3 বছর হলো সে গান গাওয়া ছেড়ে দিয়েছে। বলিষ্ঠ দেহী, অসাধারণ সুদর্শন পুরুষটি নিজের মনের ভাব প্রকাশে ব্যস্ত, কিন্তু সব কর্মকায়া জানে এ নারী নীলাভ অক্ষিতে। চোখ রাখলে মনে চলতে থাকা চাপা জ্বরের গতি ক্ষীণ হয়ে আসে। সেই নারী তার পেছনে দাঁড়িয়ে। এই নারীর উপস্থিতিতে সে বহু বহু দূর থেকে অনুভব করতে পারে। মুখে কিছু না বলে ভেতরে সবকিছু গানের মাধ্যমে নিগড়িয়ে দিয়ে বলে। একটু হালকা হওয়ার প্রচেষ্টা জানায় সে। এই বোকা পাখি কিছুই বুঝে না। না, না বোঝাই ভালো, কিন্তু মানুষের মন তো সান্ত্বনা খোঁজে। 3 বছর পর এমন দৃশ্য দেখে প্রিয়তার নীলাভ চোখের অক্ষি কঠোর ভরে এলো। সে চলে যেতে নিল, কিন্তু প্রণয় সামনে চোখ রেখেই হাত ধরে নিল। এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে প্রিয়তার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। রক্তচাপার গতি বেড়ে গেল। প্রণয় ফিরল প্রিয়তার দিকে। প্রিয়তা নিজের দিকে ঘুরিয়ে নীল সমুদ্র চোখের দিকে গাঢ় বাদামি চোখ রাখলো। সেই দৃষ্টিতে প্রিয় নিঃশ্বাস বন্ধ করে নিল। প্রণয় দেখলো ওই নীল চোখের গভীরতা খুব কম। প্রণয়ের কাছে চোখ দুটো খোলা বইয়ের মতো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতে সে সবকিছু বুঝতে পারে। যথারীতি তা বুঝেও গেল। এই একটু শুকনো হাসি ফুটে উঠেছে, যার মুখের ভাব বোঝা যায়নি। নিজের বলিষ্ঠ হাতে পান পাতার মতো সুন্দর মুখে নরম তুলতুলে গাল সযত্নে চোখে মুখে দিল। কোনো প্রশ্ন ছাড়াই মোছার সাথে সাথে তার সাগরের ঢেউ যেন চোখ দুটো আবার নতুন উদ্যমে ভরে উঠতে লাগলো। কথায় আছে না, যার মন যার কাছে প্রশ্রয় পেতে চায়, তার কাছে একটু প্রশ্রয় পেতেই বেহায়া হয়ে ওঠে। কিন্তু প্রিয়তাকে তো শক্ত হতে হবে। এই যে সে সুখের কাছে সে কিছুই বুঝতে দেবে না। ফিরে দৌড় দিতে চাইলে শাড়ির কুচি বেঁধে পড়ে নিলেই প্রণয় আবারও চাপটে ধরে ফেলল। প্রণয় না ধরলে মুখ থুবড়ে পড়তো সে নিশ্চিত। হাত ধরে সোজা করার জন্য টান দিতে প্রিয়তা প্রণয়ের বুকে ছিটকে পড়ল। হঠাৎ কাঙ্ক্ষিত নারীর অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় প্রণয়ের বুকের ভেতরটা কেঁপে ওঠে। প্রিয়তা জমে গিয়েছে। অবাধ্য আশ্রয় ধারা আরো বেশি উপচে পড়তে লাগলো। প্রাণটা যেন কেমন ছটফটানি করলো। প্রিয়তার অপ্রিয়তম পুরুষের গা থেকে ছুটে আসে সে ঘ্রাণ। নাসারন্ধে প্রবেশ করতে সে মাথা ঝিমঝিম করে উঠল। নিঃশ্বাস শুষে নিতে থাকলো সেই অপ্রিয় গন্ধ, যা মাদকের মতোই টানে। কয়েক মুহূর্ত পর প্রিয়তাকে সোজা করে দাঁড় করানো হলো। প্রণয় দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো। তারপর কিছু না বলে প্রিয়তার দিকে ঘুরে নিল। পিঠ থেকে অতিরিক্ত সেফটি পিন খুলে দিল। পেটের পাশ থেকে সরিয়ে যাওয়া সায়রা চুল 2 দিক ধরে আবার পিন আপ করে দিল। যতবার প্রণয়ের হাত তার পেটে স্পর্শ করছিল, ততবার কেঁপে উঠছিল প্রিয়তা। শাড়ি ঠিক করে আবারও ঘুরিয়ে দিয়ে হাঁটু অবধি খোলা লতানো চুলগুলো ভালো করে পেঁচিয়ে নিচের হাতে খোপা করলো। সাদে সাদা গোলাপ গাছ থেকে একটা ডাটা সহ ফুল তুলে এনে খোপায় গুজে দিল, যাতে চুল খুলে না যায়। পকেট থেকে রুমাল বের করে ঠোঁটে লিপস্টিক তুলতে লাগলো। প্রিয়তা অবাক চোখে তাকিয়ে রইল। প্রিয়তা তার কিছু বলার ভাষা নেই, হয়তো ইচ্ছেও নেই। তার জীবনে এমন মুহূর্ত অসম্ভব স্বপ্নের মতো। প্রণয়ের
সুন্দর মুখের দিকে তাকিয়ে ভাবল, আল্লাহ যদি এমন কিছু সময় আমাকে উপহার দেন খুব একটা ক্ষতি হবে না। প্রিয়তা মাঝে মাঝে ভেবে পায় না এগুলো কি তার জন্য নিষিদ্ধ অনুভূতি। প্রিয়তা জানে সামনে দাঁড়ানো পুরুষটির ওপর তার এক চুল পরিমাণও অধিকার নেই। সে সম্পূর্ণ অন্য কারো, হয়তো সত্যিই তার মনের ভালোবাসার পাপ। কিন্তু তার মন চিৎকার করে বলল, মিথ্যা কথা। আমার ভালোবাসায় কোনো পাপ নেই, নেই কোনো খাদ। সে অন্য কারো, সে তার সমস্যা, আমার নয়। আমার ভালোবাসা কলঙ্কিত নয়। এমন হাজারো ভাবনার অতলে হারিয়ে গেল প্রিয়তা। প্রণয় অনেকক্ষণ ঘষাঘষি করে লিপস্টিক তুলতে পারছে না। হঠাৎ হালকা ফুলে গেল ঠোঁটটি। বিরক্ত হলো সে। যতটুকু উঠেছে ততটুকুই থাক। এরপর পা পর্যন্ত চোখ বোলালো প্রিয়তার ওপর। তারপর গম্ভীর স্বরে বলল, যা এখন। এমন হাজারো ভাবনার অতলে হারিয়ে গেল প্রিয়তা। প্রণয় অনেকক্ষণ ঘষাঘষি করেও লিপস্টিক তুলতে না পেরে তার মনটা কিছুটা খারাপ। প্রিয়তার এক মুহূর্ত থাকে না, সোজা চলে গেছে নিজের ঘরে। প্রণয় যেখানে দাঁড়িয়ে প্রথমে নিজের পাঞ্জাবির গন্ধ নিল, সেখান থেকে একটি সুমিষ্টি মেলি পরিচিত গন্ধ নাকে এসে লাগতেই, এটা শুধু গন্ধ না, এটা এক ধরনের ড্রাগ। কিছু একটা ভেবে শুধু একটু হাসলো। তারপর হাতের রুমালটা মুঠো করে নিয়ে নিজের পকেটে রেখে আবার আকাশের দিকে তাকালো। ইচ্ছামতি নদীর তীরের বালিতে খালি পায়ে হাতে হাত রেখে হেঁটে চলেছে একজোড়া কপোতী। নারীটির মুখে একরাশ লজ্জাময় গোলাপি আভা, অতঃপর পুরুষটির চোখে একরাশ পরিমাণ ভালোবাসা। চশমা চোখে শ্যামবর্ণের পুরুষটি অপলক তাকিয়ে আছে। এই মেয়েটার মাঝে তার যেন প্রাণভোমরা বাস। পরিণীতা বলল, কি দেখছেন মাস্টার মশাই? আবিদ বলল, আমার অ্যাঞ্জেলকে। পরিণীতা তার প্রিয় পুরুষটির বাহুতে জড়িয়ে ধরে মুখ লুকালো। তখন প্রণয় কুঞ্জের কঠিন থেকে আবিদ পরীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে যায়। পরিণীতার মুখটে আহা ঘাবড়িয়ে, কারণ সে জানে এই হাতের মালিক তার বড্ড আপন, এই স্পর্শ তার বড্ড চেনা। আবিদ দেওয়ালের সাথে চেপে ধরতেই রাগী গলায় বলল, এসব কি কি পরেছ? পরিণীতার মুখটা একটুখানি করে বলল, শাড়ি পরেছি। কেন, আপনার সুন্দর লাগছে না মাস্টার মশাই? আদিব তাদের দুজনের সেমিস্টারের দূরত্ব ঘুচিয়ে একদম কাছে নিয়ে এসে কপালে গভীর একটি চুমু এঁকে দেয়। এমন আদরের স্পর্শে পরিণীতার চোখ বন্ধ হয়ে যায়। তার ছোট্ট শরীরটা তিরতির করে কেঁপে ওঠে। আদিব তার চোখে নির্বিকারে তাকিয়ে থাকে ও সে ওই চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারছে না। আদিব গালটা ধোয়াতে আজলায় নিজের দিকে নাকের ডগায় চুমু খেয়ে বলে, আমি কখনো চাই না তোমার এমন রূপ আমি ব্যতীত অন্য কেউ দেখুক। তুমি কারোর জন্য এমনভাবে সাজবে না। পরিণীতা মাথা দুলিয়ে আদিবের মুখে নাক গুজে দেয়, নির্বিড় করে জড়িয়ে ধরে। আদিব তীব্র প্রশান্তিতে এক টুকরো হাসল। পরিণীতাকে বলল, অ্যাঞ্জেল ঘুরতে যাবে? পরিণীতা কিছু না ভেবে হ্যাঁ বলে দিল, কারণ সে জানে এই মানুষটি তার জন্য সবসময় নিরাপদ স্থান, যার সাথে নির্দ্বিধায় চোখ বন্ধ করে যে কোনো জায়গায় চলে যেতে পারে। আদিব বলল, এভাবে যাওয়া যাবে না। পরিণীতা বলল, কিভাবে যাব? চলো আমার সাথে। আদিব পরিণীতাকে তার সাথে রুমে নিয়ে যায়। যাও এটা চেঞ্জ করে নর্মাল কিছু পরে আসো। পরিণীতা বিনা বাক্যে ওয়ার্ডরোব থেকে একটি সুন্দর মেজেন্টা কালারের 3 পিস ফুল স্লিপের বের করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরিয়ে আদিবের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখলো পরিণীতা। পরিণীতাকে দেখতে একটু হেসে বলল, বসো। পরিণীতা বসতে তার চুল থেকে তোয়ালেটা খুলে নিল। তোয়ালে সরাতে কোমর পর্যন্ত ছড়ানো রিভার্ডিং চুলগুলো আদিব নিজের চোখে দেখতে থাকলো। তারপরে চুলটিতে একটি বেনি করে দিল। যদিও এটা তেমন ভালো হয়নি, তবে এটাই পরিণীতার কাছে সবচেয়ে সুন্দর বেনুনি। কানের কাছে ছোট ছোট স্টার ইয়ারিং আর কপালে একটা কালো টিপ দিল। ব্যাস, এতেই যেন সত্যিকারের পরি লাগছে। আবিদ কিছুক্ষণ চেয়ে থেকে বাঁকা হাসে। তারপর বাঁ হাতটা নিজের হাতের মুঠো নিয়ে চলো। তারপর দুজনই প্রণয়কুঞ্জ থেকে বেরিয়ে ইচ্ছামতি নদীর তীরে এসে ঘুরতে লাগলো। সবাই এবার একবার হলেও ঘুরে দেখছে, কারণ তাদের সত্যি একসাথে অপূর্ব মানিয়েছে। প্রণয়কুঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠান এখনো চলছে। রাত 11টা। বাড়ির পেছনে পুকুর পাড়ে আসর বসিয়েছিল তরুণ শিকদার। বাপ চাচার বড় ভাইদের চোখে ফাঁকি দিয়ে প্রেম প্রীতম, সমুদ্র, অরণ্য, রাজ তাদের ঘনিষ্ঠ বন্ধুরা গ্লাস খালি করে দিয়েছে একের পর এক, আর বিজ্ঞের মতো মতামত দিচ্ছে যেন তারা প্রত্যেকেই এক একজন এক এক দেশের প্রেসিডেন্ট।